ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের খবর নিলাম, যে দুটি জায়গাতেই আরএসএস যারা সক্রিয় কর্মী তাদেরকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি, এবং এই দুটি কেন্দ্রেতেও অন্যান্য আরও বেশ কিছু কেন্দ্র আছে, কিন্তু এই দুটি জায়গাতেও আইএসএফ প্রার্থী দিয়েছে। আমাদের এই আলোচনাটার শিরোনাম ধর্মযুদ্ধ 2024, আইএসএফ এবং আরএসএস এর প্রার্থী। এটা এই ধর্মযুদ্ধের 2024-এ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কি মনে করছেন? আমার মনে হয় যে যেটা হলো আইএসএফ, যেটা যেখান থেকে শুরু হয়েছিল, মানে তাদের যে এই সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে, তৃণমূল কংগ্রেস যদি আইএসএফ না থাকতো তাহলে কি সেটা তৃণমূল কংগ্রেসে যেতে পারতো। এবার প্রশ্নটা হচ্ছে আইএসএফ যে প্রার্থীগুলো দিয়েছে সেই প্রার্থীরা প্রত্যেকে, মানে আমি যতজন সংখ্যাগরিষ্ঠ প্রার্থী, স্বচ্ছতা রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বেশ ভালো প্রার্থী তারা দাঁড় করিয়েছে। কিন্তু আইএসএফের সবচেয়ে বড় সমস্যাটা যেটা নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে নিজে প্রথমে বললেন যে দাঁড়াবেন, পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এলেন। তো প্রশ্নটা থাকছে যে লিডার তো ফ্রন্ট থেকে লিড করে, এবার সেই জায়গাটা থেকে আমার মনে হয় না আইএসএফ যে পরিমাণ ভোট পাওয়ার কথা সংখ্যালঘু, সেই ভোটটা আইএসএফ পুরো পাবে আমার মনে হচ্ছে না। এই কিছুটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে, সেটা কিন্তু অনেকেই বলছিল তৃণমূল কংগ্রেস। আমি বলছি যে আইএসএফ তৃণমূলের মাথা ব্যথার কারণ হবে কি, নাকি একটা সামান্য একটা পোরশন নিয়েই সন্তুষ্ট থাকবে? না না, আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসকে খুব সমস্যার মধ্যে আইএসএফ ফেলতে পারবে, কারণ নিশ্চিতভাবে আমি ওটাই তো বললাম যে সংখ্যালঘু ভোটটা ঠিক কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ হয়েছিল, কিন্তু আমি বলছি তো প্রার্থী খুব ভালো আইএসএফের, কিন্তু আইএসএফ যেভাবে লিড করার কথা ছিল বা যে প্রভাবটা করার থাকার কথা ছিল সেটা কিন্তু বালুরঘাটেও যেমন মোজাম্মেল হক দাঁড়িয়েছেন, যে নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন একসময় চেয়ারম্যান ছিলেন, কিন্তু তারও কিন্তু খুব একটা প্রভাব আমরা দেখিনি, এবং তার প্রচার এবং তার যেগুলো আমরা লক্ষ্য করেছি, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, খুব বেশি তিনি প্রভাব সৃষ্টি করতে পারেননি। সুতরাং এই ঘটনা কিন্তু সব জায়গায়। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এই আরএসএস সম্পর্কে মাঝে মাঝেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতেও বেশ কয়েকটি জনসভায় বিরূপ মন্তব্য করেছেন। আরএসএস এর 2011 সাল অবধি আমাদের রাজ্যে একটা কমিটি ছিল, 2013-তে দুটো কমিটি হয়, এবং 2018-তে আমরা দেখেছি 3টে কমিটি হয়। তার মধ্যে যে মধ্যবঙ্গ প্রান্ত কমিটিটা, সেটা মুর্শিদাবাদে তার হেডকোয়ার্টার, এবং সেই মুর্শিদাবাদের দুটি জেলাতেই আরএসএস এর সক্রিয় কর্মীরা প্রার্থী হয়েছেন। মানে বিজেপি আরএসএস থেকে লোক নিয়ে প্রার্থী করছে, আর তারা যাতে বেড়ে উঠতে পারে তৃণমূল তাকে হেল্প করছে। একই সময় কেরলে আরএসএস এর কতগুলো শাখা, কেরলে একল বিদ্যালয় কতগুলো খুলেছে দেখুন। তাহলে আপনি আসলে মূল ব্যাপারটা হচ্ছে আরএসএস এর এই উত্তরোত্তর বৃদ্ধি, এই এক্সপোনেনশিয়াল গ্রাফের বৃদ্ধিটা আপনি যদি দেখেন তাহলে 2014-র পরে, যবে থেকে গোটা দেশে বিজেপি ক্ষমতায় এসছে এবং রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু ন্যাচারাল গ্রোথ নয়। ন্যাচারাল গ্রোথ হচ্ছে যবে আরএসএস তৈরি হয়েছিল 1925, তারপর থেকে স্বাধীনতা সংগ্রামে তো আরএসএস এর কোনো অবদান নেই, একমাত্র স্বাধীনতা সংগ্রামী হচ্ছে সাভারকার, যে সবার ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছে। তাই খুব স্বাভাবিকভাবে ন্যাচারাল গ্রোথ আরএসএস এর নেই। তাহলে একটা সময় কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা থেকেও হিন্দু মহাসভার বিধায়ক ছিলেন, তার পরবর্তীকালে সেই দল উঠে গিয়েছিল, গোসাবা থেকে জিতেছিলেন। কিন্তু 2004 অবধি তো বিজেপির একটা 5 বছরের স্টেবল মানে সরকার ছিল না, 2004 অবধি বিজেপির সিঙ্গেল মেজরিটি ছিল, হ্যাঁ এনডিএ। আজকে তখনও বিজেপিকে কোনো সিদ্ধান্ত, দেখুন অটলজির বিজেপি আর আজকের বিজেপি রয়েছে। অটলজির মধ্যে যে উদারতা ছিল, দেখুন আমি বিজেপির কট্টর সমালোচক, কিন্তু অটল বিহারী বাজপেয়ী তার মধ্যে, এবং অটল বিহারী বাজপেয়ীকে তো আমরা 2002-এ গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করতে শুনেছিলাম রাজধর্ম পালনের কথা বলতে। সেই নরেন্দ্র মোদী তার কথার উপরে সুপারসিট করে বলেছিলেন বভি তো मैं कर रहा हूं साहब। তো যাই হোক, এই ভারতবর্ষ দেখেছে আজকে আরএসএস এর যে গ্রোথটা, সেটা কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার সুবিধে নিয়ে আরএসএস এর গ্রোথ। তাই খুব স্বাভাবিকভাবেই আরএসএস এর প্রার্থী আর বিজেপির প্রার্থীর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে মানুষ দেখছে যে 10 বছর মোদি কা গ্যারান্টি কি হলো, 15 লাখ পকেটে ঢোকেনি অ্যাকাউন্টে, বছরে 2 কোটি বেকার চাকরি পায়নি, কৃষকের আয় দ্বিগুণ হওয়া দূরের কথা, সিঙ্গু বর্ডারে কৃষকরা এখনো আন্দোলন করছে, ভারতবর্ষের মানুষের মাথার উপর ছাদ দেবে বলেছিল, আবাসের টাকা আটকে রেখেছে, সামগ্রিকভাবে বলেছিল ডলার 30 টাকা হয়ে যাবে, ডলার 85 টাকা হয়ে গেছে, পেট্রোল 40 টাকা। আমি আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তের,